তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। ডুয়েল সিটিজেন যাদের আছে, কলাম পূরণ করেননি, আপনি অ্যালাউ করছেন। আপনার কোনো রাইটই নেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার। এখন পর্যন্ত কেউ কমপ্লেইন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি। আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে, আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না, আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে না তাদের কোন আইনে। কেউ কি কথাটা উত্থাপন করেছে? আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনাকে যদি এখান থেকে বিদায় দেয়, তাও কিন্তু কোম্পানির কিছু আইন কানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইল নাকি। তাহলে আপনি আচরণবিধি নিয়ে চিন্তা করতেছেন, আপনি তো টোটাল কোনো আইন ছাড়া নির্বাচন করতেছেন। আপনি আচরণবিধি দেখার কে ভাঙলে কি আসে যায়? আপনি একটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না। এখন পর্যন্ত কেউ কমপ্লেইন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন কমিশন বলেনি, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আমি নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করছি, যদি সেদিন ভুলে বলে না থাকেন, কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি। পারে নাই বলতে, 1 নম্বর। 2 নম্বর আসেন, নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি? আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে। কি চিঠি দেয়? যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না। এই এখতিয়ার কি নির্বাচন কমিশনের আছে? আমার বাজারের নির্বাচন কি সে দেখবে? বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার। জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না, এটা তো সে লিখতে পারবে না। কারণ আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। আপনার ডিসি, এসপি, ইউএনও এগুলো কি ব্যবহার হবে? আপনার ইলেকশন কমিশন, আপনি কি ব্যালট ছাপবেন? আপনি কি? তাহলে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত না। না, তো আপনি কিভাবে নির্বাচনটা বন্ধ করেন? রাষ্ট্র সেটাকে মেনে নিছে, রাজনীতিবিদরা মেনে নিছে। যেই রাজনীতিবিদরা চিবিয়ে বলতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফলে রাষ্ট্রীয় পর্যায়ের নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো ইফেক্ট হয় না, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য এই নির্বাচন, তার কোনো এখতিয়ারই নেই এই নির্বাচন বন্ধ করার। সমিতির নির্বাচন, ইউনিভার্সিটির নির্বাচন, আপনি কে? কেউ কি কথা বলেছে? এটা এই যে গণতান্ত্রিক অধিকার খর্ব করলো, ইলেকশন কমিশনের কার ইশারায় চলে? ইলেকশন কমিশনের কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার। আপনি নিজে বেআইনি চলছেন। আপনি কি বলে ডিফল্টার, যারা ব্যাংকের ঋণ খেলাপি, ডুয়েল সিটিজেন যাদের আছে, কলাম পূরণ করেননি, আপনি অ্যালাউ করছেন। আপনার কোনো রাইটই নেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার। আপনার কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার, কারণ আপনি নিজে আচরণ ফলো করছেন না। আপনি নিজে কোন আইনে নির্বাচন দিচ্ছেন আমি চিৎকার করে বলতেছি। আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি কালকে জানান দেশবাসীকে। আমি নির্বাচন কমিশনের তফসিল যখন ঘোষণা করছিলাম নির্বাচনের, ভুলে গেছিলাম, আজকে ঘোষণা করছি। মুক্তিযুদ্ধ ক্যাশ করছে গত 53 বছর যাবৎ আওয়ামী লীগ। আর সে যখন গত 16 বছর একতরফা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি যখন চিৎকার করছে, তখন কি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে চিৎকার করছে? করেনি। তাহলে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে, আমার ধারণাটা কি হবে একজন সাধারণ লোক হিসাবে? কথায় কথায় মানুষ ট্যাগ লাগায়। আমরা আলোচনাটা করছি, সেটাকে তাদের নেওয়া উচিত যে এই যে আলোচনাগুলো করে এগুলো যৌক্তিক কিনা। যৌক্তিক না হলে তারা রিপ্লাই দিবে। আচ্ছা, এখন আসেন, ওখানে কি বলছে? আবু তাহের নাকি, আবু তাহের কেউ বলছে বিএনপি 3টা এজেন্ডা নিয়ে আসছে ইন্ডিয়ার কাছ থেকে, দাসখত দিয়ে আসছে। কি পুরনো চুক্তি যেগুলো আওয়ামী লীগের সময় করছে সেগুলো কোনোটা বাতিল করা যাবে না। অস্ত্র কিনতে হইলে রাষ্ট্রের জন্য তাদেরকে জানায় কিনতে হবে, আর জামাত এনসিপিকে ধোলাই দিতে হবে, ফাইন। এগুলো বক্তব্য, এগুলা বিএনপির তরফ থেকে চরমভাবে অস্বীকার করা হয়েছে। ইয়েস, আমি জানি না, আমি ওইভাবে বলবো না। ওই ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেমন বলে দিছে আমেরিকার সাথে আতাত, যেহেতু তাদেরকে কাছে কেউ কৈফিয়ত চাবে না তাই বলে দিল, আমি বলতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এই যে কথাগুলো আসছে, তার আগে আনন্দবাজার পত্রিকার যদি 19 তারিখের রিপোর্টটা আমি দেখি, এই যে খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব, তাহলে তো অনেক বিষয় আপনি অনুমান করতে পারেন। এখন আসেন এই 3টা বিষয় খণ্ডানো যায় কিভাবে? এই যে চুক্তি বদল হবে না বলছে, কথাটা তুলছে, আমরা কি এটার কাউন্টার জবাব পাইছি যে আমরা যদি ক্ষমতায় যাই দেশ বিরোধী সমস্ত চুক্তি আমরা পুনর্বিবেচনায় নিব, এবং যদি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো চুক্তি থাকে, সেটা ভারত হোক বা অমুক দেশ হোক, আমরা সেটা
বাতিল করব কিংবা তাদের সাথে বসে চিন্তা করব, বলে নাই। 2 আসেন, অস্ত্র ক্রয় করতে হলে ভারতের অনুমতি নিতে হবে। জামাত ক্ষমতা আসলে কি সে চুক্তি বাতিল করবে? আমি তো, আমার দরকার নেই তো সেটা বলার, যাদের বিরুদ্ধে বলছে তারা সেটা বলে নাই যে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয় আমাদের সাথে কোনো আলাপ হয়নি বা আমরা সেটা করব না। 3 নম্বর আসেন, জামাত এনসিপিকে সাইজ করতে হবে। এইগুলো সব কার্টেল করা যায় কীভাবে জানেন? আপনি যেহেতু 16 বছর আমরা নির্যাতিত, 1400 লোক মারা গেছে, 30,000 আহত হয়েছে, আমরা কি একবারও এ পর্যন্ত বলেছে দায়িত্বশীল দল যে আমরা ক্ষমতায় আসলে এগুলার বিচার করব? আমি নিশ্চিত করে বলি, আমরা দেখান আমাকে যে কোথায় বলছে আমরা বিচার করব। 1। 2 নম্বর, আমি এমন বক্তব্য পাইছি যে গত 16 বছরে দেশের প্রচুর সম্পদ লুট করেছে। একবারও বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব? বলছেন? বলেননি তো। আপনি যে বিষয়গুলা বলছেন সেই বিষয়গুলা কি? ওই যে বললাম, আজিজ ভাই বললো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো। যে ফ্যামিলি কার্ড মানে কি? হয় ক্যাশ টাকা দিবেন, নয় কিছু খাবার দাবার দিবেন। এর বাইরে তো কিছু না, এর বাইরে তো কিছু না। পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না, টাকা দিয়ে জিনিস কিনে খায়। আর যা কিনে খায় সেটাই রিজিক, আর রিজিকের মালিকও আল্লাহ। তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এটা ইমোশন, এটা মানুষে খায় না। আপনি প্রচার করতেছেন আরো বেশি তাদের চেয়ে। মানুষে খায় না কেন? তো আসাদ ভাইয়ের কাছেই যেতে চাই, কিন্তু প্রশ্নটি আপনাদের দুজনের জন্য একই। আসাদ ভাই বলার পরে আমরা আপনাকেও একটু শুনতে চাই। আসাদ ভাই, সম্প্রতি ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট হয়েছে জামায়াতের ব্যাপারে বা বিএনপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করে সেটি একটি মার্কিন কূটনীতিবিদের মুখে শুনতে পেয়েছি। একটি ফাঁস হওয়া ফোনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্ট করেছে, কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছে। আমি সেই ফাঁস হওয়া রিপোর্টটা মানে পাটাতন হিসাবে ধরে আপনাকে জানতে চাই যে এখনো কি বাংলাদেশের রাজনীতিটা বিদেশ নির্ভরই? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ক্ষমতায় বসা সম্ভব, নইলে না, ব্যাপারটা কি এরকম? আর আমি যে দেশটাতে আসি, অর্থাৎ আমেরিকারই বা কি আসে যায় যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো বা আসলো না, এটা নিয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো। প্রথমে আসলে যদি বলেন। জি, ধন্যবাদ। আপনি জানেন হয়তো, আর জাস্ট আপনার দর্শকদের জন্য বলে, আমি নিজেই ওয়াশিংটন পোস্টে কাজ করেছি। আমি ওয়াশিংটনে পোস্টেড ছিলাম কোনো এক সময়। তো আমি নিউ ইয়র্ক টাইমসের করেসপন্ডেন্ট ছিলাম। তো এগুলো তো আমি তো অনেক দিন থেকে এইসব জিনিস নিয়ে মানে চিন্তা ভাবনা করি, লেখালেখি করি এই সমস্ত। তো এই খবরটা যখন বের হলো এবং এটাতে দেখলাম যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন, বিশেষ করে ফেসবুকে, তারপরে মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম যে আমেরিকা কি চাচ্ছে একটা। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, আমেরিকার অ্যাকচুয়ালি কোনো কিছু যায় আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে তাদের এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই এখন। তারা যেটা জানেন, এখন ইউক্রেন, তারপরে ইসরায়েল, গাজা, এখন গ্রিনল্যান্ড, এই সমস্ত। খালি ছোট্ট একটা কথা বলি, আমার কলিগ ছিল, আমার ফার্স্ট বস ছিল স্টিভ ওয়াইজম্যান। উনি নিউ ইয়র্ক টাইমসের লাস্ট চাকরি ছিল চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। তো একদিন আমরা ওয়াশিংটন লাঞ্চ খেতে যাচ্ছিলাম একসাথে। ও তার ওয়াশিংটন ব্যুরোতে ছিল, আমি ওয়াশিংটন পোস্ট থেকে তার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা স্টিভ, তুমি তো নিউ ইয়র্ক টাইমসের চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, তুমি বাংলাদেশ নিয়ে কোনো কিছু মানে এত দেখি টেকি না কেন ওয়াশিংটনে? তখন আমাকে বললো যে দেখো, তোমার দেশ, তোমার নিজের দেশের কথা ভাবো, তোমরা কাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করো বা তোমাদের মিডিয়াতে কারা প্রাধান্য পায়? নিশ্চয়ই তোমাদের কাছে যারা গুরুত্বপূর্ণ মনে হয়, যে সমস্ত দেশগুলো, যেমন ইন্ডিয়া তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ইন্ডিয়াকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তুমি তো সুইজারল্যান্ড নিয়ে কোনো কিছু চিন্তা করো না, তুমি কেনিয়া নিয়ে তো কোনো কিছু চিন্তা করো না, তাই না? তো এক্স্যাক্টলি একই ব্যাপার বললো। যে আরেকটা কথা বলি, বাংলাদেশে যারা আমেরিকার এমবেসি আছে বিভিন্ন, প্রায় অনেক দেশেই আছে, বাংলাদেশও আছে। তো এইখানে যারা পোস্টিং নিয়ে আসে, বিশেষ করে অ্যাম্বাসাডার হিসেবে, তাদের ওয়াশিংটনে কেউ চেনে না। কেমন, দে আর জাস্ট নো বডিজ ইন ওয়াশিংটন। তাদের কেউ চেনে না এখানে। তাদের এখান থেকে যায়, এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বাসাডার হয়ে এটাই তাদের লাস্ট পোস্টিং হয়, এখান থেকে তারা রিটায়ারমেন্টে চলে যায়। আমি এরকম অনেকজনকে চিনি আর কি ব্যক্তিগতভাবে। তো যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গের অবতরণটা করলাম সেটা হলো এই,
যে আমেরিকান সিস্টেম যেভাবে চলে সেটা একটুখানি আমি বলি। প্রথমেই তারা সেই দিনকার যেমন মানে এটা আমার স্টিভের কাছ থেকে আমার শোনা আর কি, ও একসময় নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল, তার স্ত্রী এলিজাবেথ বুমিলার সেও মানে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। যাই হোক, তো সে তার মাধ্যমে শোনা আর কি আমার, সেই আমাকে গল্পে গল্পে বলেছিল একদিন যে সকাল 9টা, তখন বুশ ছিল প্রেসিডেন্ট আর কি, মানে এই সেকেন্ড বুশ জুনিয়র। তো সকাল 9টার সময় যে ফার্স্ট ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে দেখা করে সে হলো সিআইএ চিফ। তো সিআইএ চিফ তাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্রিফ করে, তারপরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে প্রেসিডেন্ট থাকে এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা সেখানে উপস্থিত থাকে। তারপরে তারা ওই দিনকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টে কি হেডলাইন, মানে ফ্রন্ট পেজ নিউজ কি আছে, মানে যেটাতে আমেরিকার স্বার্থ খুব নিহিত, সেইগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এখন বললো যে বাংলাদেশে একটা বিশাল ডিজাস্টার ছাড়া, আমাকে বললো যে তুমি যেমন বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে তোমার রিপোর্ট ছাপা হয়েছিল, কি কারণ? দ্যাট ওয়াজ এ ডিজাস্টার স্টোরি। মানে এরকম মেজর কোনো কিছু না হলে আমেরিকান এস্টাবলিশমেন্ট বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার কোনো আসলে ভাই একটু কথা বলবো একটু আমি হ্যাঁ। আমি যদি আপনাকে বলি যে আরেকটা ধারণা হচ্ছে এরকম যে চীনের বাস্তবতা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি ভারতের কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ভারতের বন্ধুত্ব লাগবে, আবার ভারতকে তার চাপেও রাখতে হবে, সেই হিসাবে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বিশাল হিসাব নিকাশের গুটি হওয়ার কথা। এবং আপনি বলছিলেন যে বাংলাদেশকে তারা পাত্তা না দিলেও তাদের চলে, কারণ তারা অন্য দেশ নিয়ে চিন্তা করবে, ইউক্রেন নিয়ে চিন্তা করবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি আমেরিকা এই সাম্রাজ্যবাদ প্লাসটা বজায় রাখার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে নিয়ে চিন্তা করে, যদিও আফগানিস্তানের সেই অর্থে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর কিছু নাই। সেই হিসাবে আমি এটা মনে করতে পারি কিনা, বা কেউ কেউ যে এরকম বলে যে ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে একটা খুব সাংঘাতিক রকমের মানে জায়গা নিয়ে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পণ হিসেবে ব্যবহার করা উচিত, এটা খুব ভুল বলে কিনা? আচ্ছা, ওকে, আমি বলছি, এটার উত্তরটা দিচ্ছি। আপনি তো আমেরিকাতে থাকেন, আমেরিকার পত্রপত্রিকা দেখেন কেমন, এই যে ন্যারেটিভটা আপনি এই মাত্র উল্লেখ করলেন যে চায়নাকে ঠেকাইতে হবে, ইন্ডিয়ার সাথে একটা ইয়ে হতে হবে, বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা, এইরকম এই সংক্রান্ত কয়টা নিউজ এ পর্যন্ত গত আপনি কয় বছর থেকে আসবেন, কতগুলো নিউজ আপনি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে এগুলো নিয়ে আমাকে বলেন আপনি? আমি তো রেগুলার পড়ি এগুলা, আমি তো দেখি না এরকম ভাই। আপনি যদি আমাকে আসলে বলতে বলেন তাহলে আমি বলি, আমি 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি বটে, কিন্তু আমি আসলে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলি কন্টেন্ট অ্যানালাইসিস আরো গোটা 20 বছর ধরে করি। আমি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক বেশি, মানে গাজা, ইসরায়েল, প্যালেস্টাইন বা ইউক্রেন, নেটো বাদ দিলে ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওদের যেই জায়গাগুলিতে এই সাম্রাজ্যবাদী কার্যক্রমগুলি পরিচালিত হয় এগুলির ব্যাপারে ওরা অনেক বেশি আগাম খবর দেয় না। আপনি যেটি বললেন সেটি খুবই সত্য যে সিআইএ বা ক্লাসিফাইড ডকুমেন্টসের উপর ভিত্তি করে ওরাগুলি করতে চায়, তো ওদের এগুলি নিয়ে পাবলিক ইন্টারেস্ট ওদের কম। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে এই যে যারা আপনি বললেন যে অনেকে বলে, এগুলো অনেকে কারা? অনেকে মানে হলো বাংলাদেশের তথাকথিত অ্যানালিস্ট যারা, বিশ্লেষক যারা, তারা এগুলা বলে টলে, যেমন একটা কতগুলো ভারী শব্দ ব্যবহার, ভূ রাজনৈতিক, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলাতে বাংলাদেশে, তো এইসব বললে টললে আমাদের মতো যারা লেখাপড়া কম জানে তারা তো আরে সাংঘাতিক ব্যাপার, তো এই ভূ রাজনৈতিক, জিও পলিটিক্স, এগুলো কি বলতেছে কেমন? তো আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি অ্যাজ এ জার্নালিস্ট, কেমন? আই হ্যাড এ রিং সাইড ভিউ অফ হাউ দিস সিস্টেম ওয়ার্কস ইন আমেরিকা। আমি দেখেছি নিজের চোখে এগুলা, কেমন? তো সেইখানে ওই যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি যে ধরেন বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের যে ওদের যে এমবেসি আছে তাদের তো কিছু রিপোর্ট করতে হয়, তাদের স্টেট ডিপার্টমেন্টে সেটা পাঠাতে হয়, এবং অনেক সময় স্টেট ডিপার্টমেন্টে, যেমন আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাকে, যে এই আমাদের যে ব্যুরোর আন্ডারে স্টেট, এটা হলো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, 13টা দেশ এখানে আছে, কেমন? তার যে হেড আর কি, যে মানে ওই ডিপার্টমেন্টের যে হেড, সে তার পদবি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, কেমন? আচ্ছা, তার নিচে আছে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। তো এই 13টা দেশের প্রত্যেক জায়গায় তাদের এমবেসি আছে। এখন এখানকার প্রত্যেকটা অ্যাম্বাসেডর যেসব দেশে আছে তারা সেখানে রিপোর্টগুলা পাঠায়। এই রিপোর্টগুলা কোথায় যায়, কার কাছে যায়?
যায় ডেস্ক অফিসারের কাছে। তো ডেস্ক অফিসার সেখান থেকে ভেটিং করে এটা, যে এটা কোনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে পাঠাবো, তারপরে সে তার বসকে পাঠাবে, তারপরে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল তার কাছে পাঠাবে। আমি হাইরার্কিগুলো বলছি, তারপরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, তারপরে সেক্রেটারি অফ স্টেট। তো এখন ওদের তো আমাদের মতোই 24 ঘন্টার দিন রাত্রি হয়, ওদের তো এক্সট্রা কোনো টাইম আল্লাহ মানে দেয় নেই তাদের জন্য। তো তারা এত এর মধ্যে বাংলাদেশ নিয়ে কিংবা কিছু, ওই যে আমি বললাম, তো তাদের চিন্তা করার সময়টা কোথায়, মানে তাদের তো একটা সময় বের করতে হবে এটা নিয়ে, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর দি আমেরিকান ইন্টারেস্ট। তো এইগুলা যারা এই কথাটা বলে যে ওটা মানে আমেরিকার ঘুম নাই, যে চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ইয়ে করে আমেরিকা ওখানে কিভাবে ঢুকবে, এইটা বলে টলে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একজন প্রফেসরকে নিয়ে আসবেন, সে বলবে যে সাংঘাতিক ব্যাপার। আসলে কোনো কিছুই ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না, আই ক্যান টেল ইউ ফর শিওর। হ্যাঁ, আনলেস, হ্যাঁ আরেকটা কথা বললেন যে খালেদ যে ইয়েতে গেছিল কেন, কি বলে আফগানিস্তানে কেন গেছিল আপনি, আমি জানি না এই রিপোর্টটা আপনার চোখে পড়েছে কিনা, আফগানিস্তানে বিশাল ইয়ে পেয়েছে, মানে সন্ধান পেয়েছে আমেরিকান জিওলজিক্যাল যে সার্ভে আছে, তারা ওখানে অনেক খনিজ সম্পদ পেয়েছে, এবং আমি এটার উপর একটা রিপোর্টও করেছি। ওকে ওকে, আসাদ ভাই আমি আপনাকে একটু এই জায়গায় আপনার কাছে একটু সময় চেয়ে নিই। আফগানিস্তানের ক্ষেত্রে আপনি যতটা স্ট্র্যাটেজি তার চেয়ে বেশি অর্থনৈতিক লাভের কথা বলতেছেন, সেই রিপোর্টটা আমি দেখেছি। আসলে নানা রকম খনিজ সম্পদ এবং নানা রকম মানে যেটাকে বলে হচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক তো আসলে যেইটা শিওরের থেকে যেটার মধ্যে আসলে সম্ভাবনা আছে সেইটাতে আরো বেশি ওরা ভালোবাসে, সেজন্য সম্ভাবনার জায়গা থেকে আফগানিস্তান অনেক সম্ভাবনাময়, সেটা আসলে আর বাংলাদেশ যদি তেল পাইতো, অনেক গ্যাস থাকতো, তাহলে আমেরিকা কিন্তু অন্য স্ট্র্যাটেজির দিকে একটা কিছু পড়ে না আমাদের। আশরাফ কায়সার ভাইয়ের কাছে যায়। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই অঞ্চল নিয়ে খুব উৎসাহের কাছে আছে কিনা? আমি শুধু ছোট একটু 2 পয়সা দিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে আরো 20 বছর পেরেছে। আমি র্যান্ডম আমার দেশি বিদেশি বন্ধুদের কাছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এরকম 3 জনের নাম বলেছি, তারা আসলে বলতে পারে না, কারণ তারা ওয়াং সান সুচিকে চেনে না। মালালাকে কোনোবার কেউ বলতে পেরেছেন, কেউ বলতে পারেননি। মানে নোবেল শান্তি পুরস্কার এত গুরুত্বপূর্ণ ব্যাপারও না, কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাকরি থাকবে না সেইটা নিয়েও আমরা হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করেছেন, সেটাও দেখেছি। অর্থাৎ কিছু গুরুত্ব হয়তো আছেও বা থাকতেও পারে। আশরাফ কায়সার ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। প্রথমে বলি যে ওইটা কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজনের জন্য নাকি তার ব্যক্তিগত পরিচয় এবং যোগাযোগের জন্য, এটির একটা পার্থক্য আছে। কেননা আমরা ডক্টর ইউনূসকে শুনেছি ক্লিন্টন পরিবারের সাথে ঘনিষ্ঠ, হিলারি বা ক্লিন্টনের সাথে অনেক যোগাযোগ ছিল, একইভাবে ডেমোক্রেট পার্টির সাথে বেশি, রিপাবলিকানদের সাথে কম। তবে আমি একটু জিনিস বলি যে একটা তো হচ্ছে রুটিন ওয়ার্ক, ধরেন আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার থাকবে, সেই দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা এবং তার কৌশলগত অবস্থান, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। এটা কিন্তু একটি রুটিন ওয়ার্ক। আমরা গত কয়েক সপ্তাহে ঢাকাতে দূতদেরকে যেভাবে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় কিংবা জামাত ইসলামী আমিরের কার্যালয়ে যেতে দেখেছি, এবং যেভাবে পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে, তাতে এরকম একটি ধারণা হয়েছে যে তারা রুটিন ওয়ার্ক তো করছেনই, তারা কি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা, অথবা তারা আমাদের রাজনীতিতে এখনো খুব প্রভাবকের ভূমিকায় আছেন কিনা। আমার ধারণা খুব বেশি প্রভাবকের ভূমিকায় তারা নাই, কিন্তু তারা যেটি ফিল করছেন, দ্য ফিয়ার অফ মিসিং আউট, যে আমি কি কোনো কিছু খেয়াল করলাম না, কোনো পরিবর্তন ঘটে গেল, নতুন স্টেক হোল্ডার বাজারে চলে এসছে, আগে যাদের সাথে সম্পর্ক ছিল তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন, ফলে তারা একটা রিকোর্স করার চেষ্টা করছেন গত কয়েক মাসে, আমার সেরকম মনে হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তারা প্রেডিক্ট করার চেষ্টা করছেন অথবা বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের বা ভর কেন্দ্রটি আগামী সময়ে কোথায় গিয়ে দাঁড়াবে। যেমন আপনি ধরুন একটি দক্ষিণপন্থী বা উগ্রপন্থী বা ডানপন্থী দল বলে দেশের ভেতরে যে আলোচনা, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ধারণা রয়েছে। মডারেট ইসলাম বলে আমরা একটি কথা শুনি, যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এটি উগ্রবাদী ইসলামকে কাউন্টার করার জন্য যথেষ্ট বা ভালো কৌশল। একইভাবে তারা ধরেন 17 বছর পরে নির্বাচন হচ্ছে, বা 3টে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, কাজেই নতুন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসতে পারেন, তাদের হাত দিয়ে বাংলাদেশের পলিসিগুলো কিভাবে তৈরি হবে, এটি বোঝা কিন্তু তাদের একটি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে।
আর একটা হচ্ছে যে নতুন যে তরুণরা না বাজারে কিন্তু এসেছেন, আশরাফ কাছে ভাই, আপনি যদি যে পয়েন্টটা আসলে আশরাফ ভাই তুললেন ওইটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতেন, নিশ্চয়ই করবেন, তাও আমি একটু আপনাকে মনে করাই দিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের লাভটা কি আফগানিস্তানের ক্ষেত্রে, না হলে খনিজ সম্পদ বা অন্যান্য আর্থিক অর্থনৈতিক, মানে বাংলাদেশে যে ধরনের সরকারি আসুক, আমি দুইটা দিক থেকে এটা প্রশ্ন করি, বাংলাদেশে কি জামায়াতে ইসলামী কখনো বলছে যে ওরা সরকারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক নষ্ট করবে বা সম্পর্ক করবে না, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা মেয়েদের কাজ করতে দিবে না, তো জীবনে বলে নাই। বিএনপি কি বলছে? না, আওয়ামী লীগ বলতো, তো ওদের তো যেই থাকুক মানে ওদের তো অসুবিধা নাই, এবং ওরা কেয়ার ক্যান করবে। মানে আমি আসাদ ভাইয়ের ওই পয়েন্টটা যদি আপনি একটু দেখতেন। আচ্ছা আমি বলি, প্রথম কথা যে বাংলাদেশের যেই সরকারই আসুক, আমার ধারণা অতীতেও যায়নি, আগামীতেও যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী কোনো অবস্থানে যাবে, সেটি কিন্তু তাদের হেডেক না। তাদের হেডেক হতে পারে এমন যে তাদের পলিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের পলিসি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইদানিং যেভাবে সরাসরি কথা বলতে দেখছি ট্যারিফ নিয়ে, অর্থনৈতিক লেনদেন নিয়ে, বাণিজ্য বৈষম্য কি করে কমিয়ে আনা যায়। আপনি খালেদ খেয়াল করবেন যে সয়াবিন তেল অথবা সয়াবিন এবং আমাদের যে ভুট্টা, সেটি আমদানি করে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদেরকে 5 জন বা 6 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। অথবা আপনি ভাসমান তেলের যদি কন্টেনারের ব্যবসাটা দেখেন, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজি, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব ভালো মাপের একটি অর্থনৈতিক লেনদেনের জায়গা খুঁজে পেয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু দ্বিমত করি এই অর্থে যে ভারত এবং চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি নাজুক সম্পর্ক আছে, সেই জায়গাটিতে বাংলাদেশের মতো একটি দেশ কিংবা ভারত কোন জায়গায় দাঁড়ালো, সেটি আমার ধারণা তাদের কিছুটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ধরুন আপনি আমাদের যে রাষ্ট্রদূত জয়েন করেছেন, তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশকে উনি বোঝানোর চেষ্টা করবেন যে চীনের সাথে অতি ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য কতটা খারাপ কিংবা ভালো হতে পারে। এই যে ব্যাপারগুলো তারা সরাসরি অ্যাড্রেস করছেন। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, চায়না কিন্তু অতীতে কখনো আমাদের অবকাঠামোর বাইরে উন্নয়নের অংশীদার হিসাবে রোল প্লে করা ছাড়া গণতান্ত্রিক রূপান্তরে কোনো কথা বলতো না। ইদানিং কিন্তু তারা গণতান্ত্রিক রূপান্তর নিয়ে কথা বলে, তারা নির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে কিভাবে কাজ করবে কথা বলে, এবং আপনি খেয়াল করবেন যে তিস্তা ব্যারেজের মতো বা তিস্তা প্রকল্প নিয়ে তারা প্রোঅ্যাক্টিভলি কথা বলছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একটা গুরুত্ব বাড়ছে। আমি বলবো না তাতে করে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের ঘুম হচ্ছে না। আসলে এইটা যদি ওই সাইড থেকে একটু বলেন, আমরা যদি ধইরা নেই যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা যেটা বুঝি, প্রথমে আমি যেটা বুঝি যে ওরা দুই পক্ষের সাথেই কথা বলে, জামাতের এখানে যদি পক্ষ জামাত বিএনপি দুইটাই হয়, দুইটার সঙ্গে সমানে কথা বলতেছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের কে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু সেভাবে সরব হতে দেখছি না, কিন্তু আমরা মার্কিন আধিপত্যবাদের যদি থাকে সেইটার এগেনস্টে রাজনীতিবিদরা কিন্তু কিছু বলেন না। মানে আসাদ ভাই ঠিকই বলছেন, আমরা কয়েকজন বিশ্লেষক, কয়েকজন টকশের লোকজন এগুলি নিয়ে কথাবার্তা বলি, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এরকম খারাপ করতে চান না, বা তারা ভালোই চান। যতবার আন্ডার সেক্রেটারি লেভেলের লোক বা ডেপুটি আন্ডার সেক্রেটারি লেভেলের লোক আসুক, তারা খুবই মানে উদ্বেলিত হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, কথা বলেন, এবং তাদের সাথে কথা কি হয়েছে সেটা আবার গোপনও রাখেন। এইটা কিরকম মানে মানে রাজনৈতিকভাবে সেটা মানে সেটা কিরকম জামাত ইসলামের কনটেক্সট থেকেও বিএনপির কনটেক্সট থেকেও? দেখুন, দেশে যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তির উপরে না দাঁড়ায়, ক্ষমতার পালাবদল যখন নিয়মতান্ত্রিক পথে না হয়, তখন কিন্তু এই প্রবণতাগুলো রাজনীতিতে থাকে যে বহির্শক্তি, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, কিংবা ভারত পাল্টা বলে থাকে আইএসআই বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। এটি আমাদের দেউলিয়াত্ব প্রমাণ করে। বাংলাদেশে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দূত না, অন্য অনেক ইউরোপিয়ান দূতকে নিয়ে যে বাড়াবাড়িটা হয়, সেটি কিন্তু আসলে খুব নিন্দা করার মতো, এবং সেটি প্রমাণ করে দেয় আপনার রাজনৈতিক ভিত্তি দুর্বল। আপনি জনগণের যে ম্যান্ডেট তার উপরে নির্ভর না করে বাইরের শক্তির উপরে নির্ভর করে কথা বলার চেষ্টা করছেন। সেটি যদি জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়, তখনও কেউ কেউ বিশ্বাস করতে চান না যে এটি হয়তো জনগণ করেছে, মনে করা হয় যে এটি একটি ব্লু প্রিন্টের মাধ্যমে হয়েছে। কাজেই আমার মনে হয় যে দেখুন, আমরা ভারতের ব্যাপারেও একই কথা বলছি। আজকে মাঠে কিন্তু ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী কথাবার্তা আছে, কিন্তু বড় রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু আমরা সেভাবে
কথা বলতে দেখি না। তাদের এখনো একটা ধারণা অতীতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের একটা সমর্থন আপনার লাগবে ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় স্থায়ী হতে। এবং এটা দুই তরফে, জামায়াতে ইসলামী বা বিএনপি দুইটাকে যদি আমরা বড় জোর ধরি, আওয়ামী লীগ তো বটেই। আমি একটু আসাদ ভাইয়ের কাছে আসবো। আসাদ ভাই, আপনার কাছে যেহেতু আমরা পলিটিক্সের ইনার ফ্যাক্টরগুলি নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে প্রশ্নটা ক্যান্টনমেন্ট নিয়ে। ক্যান্টনমেন্ট আসলে কি ফ্যাক্টর এই ইলেকশনে রাখতে পারে বলে আপনি মনে করেন এখনকার পর্যন্ত বিশ্লেষণে? সেনাপ্রধান বা তার সেনাবাহিনীকে কিরকম মনে হচ্ছে? আর যেই বিষয় নিয়ে আলোচনা হইল, জনগণকে উপর আস্থা না রেখে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এর উপরে পার্টি আস্থা রাখে কিনা। আমাদের মনে আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলতেন তাকে নাকি 2001 সালে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কি দিতে রাজি হন নাই। আমরা এই প্রশ্নটাকে বারবার করতে চেয়েছি যে তারপরে কি দিতে রাজি হয়ে 2008-এ আসলেন, মানে ওইটার জবাব আর উনি দেন নাই। আচ্ছা, আমি এই আশরাফ কায়সারের বক্তব্যের সূত্র ধরে একটা কথা বলি, যে একটু আগে বললেন না যে বিদেশিরা এখানে খুব লাফঝাপ করছে এটা সেটা, তো এইটা তো আমরাই এটা তাদের সুযোগ দিয়েছি। আপনি একটা জিনিস কল্পনা করে দেখেন, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে তাদের এত গুরুত্ব দেওয়ার তো কোনো কারণ নাই। আর এইখানে আসলে তারা হঠাৎ মানে যে কোনো লোকের সঙ্গে দেখা করতে যায় তারা ধন্য হয়ে যায়। চিফ ইলেকশন কমিশনার কত ব্যস্ত একজন মানুষ, দেখেন প্রতিদিন একজনের সাথে দেখা করে, সে কাজ করে কোন সময়, আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না যে তার তো সময় কোথায় এত, এদের সাথে আমি দেখা করব কেন? আপনি এই জিনিসগুলো চিন্তা করেন। আমেরিকান অ্যাম্বাসেডারের কথা বলি, মানে যেহেতু তারা একটা বড় দেশের, 2003 সালের জুন মাসে আমি তখন ওয়াশিংটন পোস্টে কাজ করি, কেমন এইটা খুব রিলিভেন্ট জন্য সব এই জন্য বলছি। আমি একটা ইমেল পেলাম একদিন, তো ইমেলটা আসছে যে মাই নেম ইজ ডিয়ার স্যার লিখছে, মাই নেম ইজ হ্যারি থমাস, I have just been confirmed by the United States Senate to become the next ambassador of Bangladesh to Bangladesh, কেমন? So I have been strongly recommended by a friend to meet you before I head to Dhaka. So would you have some time, sir, so that we can discuss something? তো আমি চিন্তা করলাম নতুন অ্যাম্বাসাডার হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো আমাকে সে লাঞ্চে নিয়ে গেল দুপুরবেলায়, তো দিয়ে বলতেছে, নানান কথাবার্তা বলতেছে যে দেখো আমার তো যে মিনিমাম 2 মাসের আগে তো আর আমি ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করতে পারবো না ওখানে, কেমন নর্মাল যেটা স্ট্যান্ডার্ড। তো আমি তারে বললাম যে হ্যারি তুমি চিন্তা করো না, তোমার 3 দিনও লাগবে না, দেখো তোমার সব বাড়ির থেকে এসে ডেকে নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইটা তুমি, এবং আমি আশ্চর্যভাবে দেখলাম ডেইলি স্টারের মতো কাগজ, ডেইলি স্টার, যে মাহফুজা নাম তো একটা লেখাপড়া জানা লোক, বিদেশে চাকরি করছে, তার নিউজ পেপারে সে রানিং কমেন্টারি দিচ্ছে প্রতিদিন যে হ্যারি থমাস এখন ওয়াশিংটন ডালেস এয়ারপোর্টে আছে, কিছুক্ষণ পরে লন্ডনের ফ্লাইট ধরবে, তারপরে লন্ডন থেকে ঢাকার ফ্লাইট করবে। মানে আই ওয়াজ স্টান্ড যে ডেইলি স্টারের মতো কাগজ, যে বাংলাদেশ অ্যাম্বাসাডার কোন সময় প্লেন থেকে নামবে এইগুলা নিয়ে সে তারা রিপোর্ট করতেছে। তো এই জিনিসগুলো তো আমরাই করেছি, যে আমরা যে কত বড় মানে আমাদের দীনতা আর কি, এগুলা আমরা বুঝি টুঝি না কিছু। আর সবসময় মনে করি ওই যে আশরাফ যে কথা একটু আগে বললো, যে দেশে যদি সত্যিকার অর্থে ইনস্টিটিউশন গুলো শক্তিশালী না হয়, গণতন্ত্রের যদি রিয়েল গণতন্ত্র না থাকে, তখন ওই বিদেশিদের মুখাপেক্ষি হয়ে থাকতে হয়। ওরা কি বলে। আচ্ছা, আর একটা কি প্রশ্নটা করেছেন, ক্যান্টনমেন্ট মানে এক্সটার্নাল ফ্যাক্টর, ভোট ছাড়া, জনগণ ছাড়া, গণতন্ত্র ছাড়া অন্য ফ্যাক্টর মধ্যে ক্যান্টনমেন্ট কি রোল প্লে করবে বলে? ক্যান্টনমেন্ট তো সবসময় এই দেশের তো ইতিহাসই ক্যান্টনমেন্ট সবসময় ছিল আর কি, বিশেষ করে 1975 এর পর থেকে তারা সবসময়, জিয়াউর রহমান আসছে, জেনারেল এরশাদ আসছে, তারপরে তাদের। আর এইখানে একটা জিনিস আমি বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের 5ই আগস্ট যখন এই ঘটনাটা ঘটতেছিল, তখন আমরা টিভিতে বারবার দেখতেছিলাম যে কিছুক্ষণ পর সেনা প্রধান ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে, সেনা প্রধান ভাষণ দেবে। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, তো 2টার সময় ছিল, পরে 4টার সময় যে উনি খালি বললেন যে আমার উপর আপনারা আস্থা রাখেন, আমাদের অনেক রাজনৈতিক দল নেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে আমরা সব করব, আপনারা সবাই সহযোগিতা করবে, আপনার আমাদের উপর একটা ইনশাল্লাহ আমরা একটা ভালো সমাধানের দিকে যাব। তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করছে, আপনি যে বললেন যে অনেক রাজনৈতিক দলের নেতারা আপনাদের ওখানে আসছিল, কারা আসছিল? সে প্রথম নামটা বলছে জামাতের শফিকুর রহমান। ফার্স্ট নাম হি আটার্ড ওয়াজ জামাত ইসলামের নেতা। তো আমি না প্রথমে মানে করতে পারি না যে মির্জা ফখরুল ইসলাম, বিএনপি তো অবভিয়াসলি একটা বড় দল, আর জামাত তখন একটা নিষিদ্ধ দল আর কি। জামাত কিন্তু তখনও মানে পায় নাই, মানে তার নিষিদ্ধ ব্যানটা লিফট হয় নাই আর কি।
তো স্বাভাবিকভাবেই সেনাবাহিনী এখন, আমার সঙ্গে তো আর জেনারেল ওয়াকারের সাথে কোনো কথা হয় নাই, আমি তো জানি না এগুলা। তো তবে হাবভাবে মনে হয় যে সেনাবাহিনী এখনো এই দেশে একটা বড় ফ্যাক্টর কেন? ওই যে বললাম যে গণতান্ত্রিক ভিত্তিগুলো, আশরাফ যে কথাটা বললো, ভিত্তিগুলো শক্ত হয় নাই, না, কিন্তু যার আশরাফ ভাই, কারণে আমরা কিন্তু আশরাফ কোনোদিন- ভাই, আপনি কি মনে করেন সেনাপ্রধান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কথা বলছেন, মানে উনাকে কি আপনি একটু ধরে নিতেছেন যে উনি জামায়াতের প্রতি একটু টিল্টেড, মানে উনার? আমি ধরে নিচ্ছি না, আমার ধরাধরির কোনো কিছু যায় আসে না, আমি বলছি বাস্তবতাটা। তো উনি এত রাজনৈতিক দল থাকতে ওনার কথা কেন বললো? তার মানে দে হ্যাভ বিকাম এ ফ্যাক্টর। কারণ আওয়ামী লীগের সময় তো এবং- জামায়াত ছিল নেমেসিস, প্রধান নেমেসিস, হ্যাঁ, সেই জন্য হ্যাঁ, সেটাই। জামায়াতের সাথে কথা বলতেছে, সেইটাই তো বলা স্বাভাবিক না ওনার? মানে আপনি না, না, জেনারেল স্বাভাবিক। আপনি জেনারেল ওয়াকারের জায়গায় হইলে এই কথাটা তো আপনিও বলতে মানে এটা না, আমার কাছে আমি বললাম যে ব্যক্তিগত আমার কাছে জিনিসটা একটু অড লেগেছে আর কি। তো প্রথমে তো বলতো যে বিএনপির লোক আসছে, ফখরুল ইসলাম আলমগীর আসছে, অন্যরা। ফখরুল আলমগীর তারপরে যেহেতু মহাসচিব, উনি আমির, হ্যাঁ, মানে না, মহাসচিব মানে তারপর বিএনপির তো কেউ তখন, মানে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বাইরে, অবভিয়াসলি হি ওয়াজ হেডিং দ্যাট পার্টি আর কি। আমি সেই জন্য কথাটা বলছি। তো এই জিনিসটা আমার কাছে একটু ইট স্ট্রাক মি যে ইটস সামথিং আনইউজুয়াল। হ্যাঁ, তো যাই হোক, এখন অনেকেই বলা করে, বিভিন্ন জায়গায় শুনি আমি যে এরকম, যেমন আমি অনেক যাদের সাথে হাঁটি তার মধ্যে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আছেন আর কি, তারাও আমাকে বলে যে এদের মানে তাদের প্রতি কেন জানি না একটা সফট কর্নার আছে আর কি জামাত ইসলামের প্রতি। হ্যাঁ, তো এখন তারা কি রোলটা প্লে করবে আই ডোন্ট নো। এটা এটা সব আপনি মনে করেন যে সেনাপ্রধানের একটা বা সেনাবাহিনীর একটা সফট কর্নার জামাতের প্রতি আছে? পুরো সেনাবাহিনীর কথা আমি জানি না, আমি বলছি বিকজ সেনাপ্রধান, ওকে, সেনাপ্রধান বা অন্যান্য যারা অবসরপ্রাপ্ত আর কি, তাদের অনেকেই, যেমন কর্নেল হক বলে একজন, উনি তো জামাতের প্রার্থী, উনি তো জামাতের প্রার্থী নমিনেট, এবং যে ধরনের কথাবার্তা উনি বলতেছিলেন, মানে আমার কাছে মনে হচ্ছিল খুবই অড লাগতেছিল ব্যাপারটা, যে এরকম মানে এইভাবে মানে ইয়ে করে দিব, একে ঠেকায় দিব, ওকে ঠেকায় দিব, এই ধরনের কথাবার্তা মানে আমার কাছে খুব মানে আশ্চর্য লাগতেছিল যে একটা মানে সিনিয়র অফিসার এত এরকম ভাবে। না, উনারা তো মনে করেন যে উনাদের চাকরিটা যেহেতু প্রলংড হয় না, এটার কারণে হয় না, যেহেতু উনারা আসলে একটু এটাতে বুঝাও গেল, হক ভাই যেহেতু ঢাকার একটি আসন থেকে আসলে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানে আমরা একটু আশরাফ কায়সার ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে আশরাফ কায়সার ভাই, আপনিও এরকম মনে করেন কিনা যে সেনাবাহিনীর আসলে কি ফ্যাক্টর হিসেবে কাজ করবেন? এবং আরশাদ ভাই মনে করতেছেন যে সেনা প্রধানের কিছুটা বায়াস উনি দেখতে পাচ্ছেন। দেখুন, 5ই অগস্ট 2024-এ আরশাদ ভাইয়ের মতো আমারও খটকা লেগেছে যখন উনি ডক্টর শফিকুর রহমানের নাম বলেছেন এবং মামুনুল হকের নাম বলেছেন, বিএনপির নাম বলার আগে। বিএনপির নাম বলেনি না হয়তো, কাজেই ওনার টপ অফ মাইন্ড আমরা বলে থাকি কমিউনিকেশনের ভাষায়, ডক্টর শফিকুর রহমান এবং মামুনুল হক ছিলেন। দেখুন, আমরা বাংলাদেশে 3-4 দশক ধরে সেনাবাহিনীর ভেতরে এক ধরনের ইসলামাইজেশনের গন্ধ বা প্রবণতা দেখতে পাচ্ছি। আর এইটি থেকে জেনারেল ওয়াকার ভিন্ন এর প্রমাণ এখনো আমরা পাইনি। কাজেই বরঞ্চ উল্টোটা পেয়েছি যে হয়তো ইসলামী দলগুলোর সাথে বা বিশেষ করে জামাতি ইসলামী বা হেফাজতে ইসলামের কোনো অংশের সাথে তার যোগাযোগ হয়েছে। নাহলে 2 ঘন্টার মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে তার টপ অফ মাইন্ড শফিকুর রহমান এবং মামুনুল হক হয় না। এটা কি একটা হইতে পারে? এটা কি একটা হইতে পারে? আশা ভাই, আমি এমনি জানার জন্য বলতেছি, এটা কি একটা হইতে পারে গোয়েন্দারা, সেনা গোয়েন্দারা বা প্রতিরক্ষা গোয়েন্দা যারা ডিজিএফআই বলে আমরা যাদেরকে চিনি, তাদের যে রিপোর্ট আসতেছিল তাতে বোঝা যাচ্ছিল যে মাঠে যারা আছেন, মানে যারা মাঠের মধ্যে ওই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বা আন্দোলনে পার্টিসিপেট করতেছেন, তাদের বড় অংশ জামাতে ইসলামী আর মামুনুল হকের অনুসারী লোকজন। সেই জন্য উনাদেরকে, মাঠের লোকজনকে ঠান্ডা করার জন্য ওনার তাদের নাম বলা উচিত, দরকার ছিল। এটি কিন্তু হতে পারে, এবং বরং হলে আমি খুশি হব, গোয়েন্দাদের প্রতি আমার আস্থা বাড়বে। কারণ গোয়েন্দারা যদি সত্যি মাঠের রিপোর্ট এভাবে দিয়ে থাকে, হয়তো শেখ হাসিনার কাছেও দিয়েছিল, যে কারণে উনি রাজাকারদের কথা উল্লেখ করেছিলেন, হয়তো সেনা প্রধানের কাছেও রয়েছে, এবং দ্রুত জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন 1 তারিখে, আসলে মানে মনে আছে ঘটনার 72 ঘন্টা আগে। জি, কাজেই জনগণকে নিবৃত্ত করা যেহেতু ওয়াকারুজ্জামানের প্রধান কাজ ছিল, উনি হয়তো
ওই নেতৃত্বের নাম বলেছেন, যেটি শুনলে তার মাঠের কর্মীরা নিবৃত্ত হতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা ইসলামাইজেশনের কিন্তু আপনার আছে অনেক বছর ধরে। আপনি টপ ব্রাসের অফিসারদের দেখবেন, তাদের জীবনযাপন, তাদের মানে রেজিমেন্টের কার্যক্রমের ভেতরে দেখবেন। দ্বিতীয় ঘটনা, খালেদ, আপনার মৌলিক প্রশ্নটাতে আসি যে দেখুন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এই ধরনের বিদেশি শক্তির নাম বলছিলেন। আমি বললাম যে বাংলাদেশের রাজনীতি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল এবং নেতৃত্ব যেহেতু দারুণভাবে সুগঠিত না, ওই জন্য তারা বিদেশি শক্তির আস্থা পেতে চায় কিংবা সহযোগিতা পেতে চায় ক্ষমতায় যেতে। এটি আমাদের শেখ হাসিনা গ্যাস দেয়নি বলে তাকে 2001-এ আসতে দেওয়া হয় না, এই জাতীয় অনেক কথা আমরা শুনেছি। সেনাবাহিনী কিন্তু একটা প্রভাবক হিসাবে, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে আমাদের রাজনীতি এবং পরিবর্তনের সাথে কিন্তু যুক্ত, কখনো প্রত্যক্ষভাবে, কখনো সেমি প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। আর তৃতীয় যেটি হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ব্যবসায়িকভাবে অত্যন্ত মানে বৃহৎ আকারের একটি গোষ্ঠী। মানে আপনি সামরিক বাহিনীকে যদি এখন সেনা কল্যাণ সংস্থার ব্যবসা দিয়ে দেখেন অথবা অবকাঠামো নির্মাণে যদি দেখেন, আপনি দেখুন অন্তর্বর্তী সরকারের কি কোনো দায় পড়েছিল গতকালকে বলার যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে দেওয়া হবে সামরিক যন্ত্রাগার তৈরি করার অর্থনৈতিক অঞ্চল করা, অথবা তাদের হাতে যে পরিমাণ শিক্ষালয় দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে, এবং যেই ধরনের আমি প্রায় মজা করে বলে থাকি যে তারা তেল থেকে সিমেন্ট পর্যন্ত সেনা কল্যাণের যে রেঞ্জ অফ প্রোডাক্ট, এবং এই জায়গাগুলোতে তাদের আমার মনে হয়েছে যে আমাদের রাজনীতিতে সেনাবাহিনী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একটা ব্যাপারকে আপনাকে জানতে চাইতে পারি যে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে বাংলাদেশের মতো দেশ যেখানে কনজিউমার বেশি, কিন্তু যারা আসলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করেন বা বাজার নিয়ন্ত্রণ করেন সেই সিন্ডিকেটের সংখ্যা কম। অনেক সময় কিন্তু সরকার সেই সিন্ডিকেটটা ভাঙার জন্যই আসলে অংশ নেয়, সেটা কখনো টিসিবি নাম দেয়া, কখনো এটা নাম দেয়া। এটা যদি সেনাবাহিনী করে আমাদের এত অসুবিধাটা কি? সেনাবাহিনী তো সরকার একটা পার্ট, সেনাবাহিনীতে যারা সার্ভ করছে তারা তো আমাদেরই ভাই বোন, প্রবলেম কি? না না, একটু আসামের কাছে একটু শুনি, আসাদ ভাইও উসকুস করতেছেন এটা বলার জন্য। আমি প্রথমত বলি, আমি জানি যে সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের একটা ভরসা জায়গা আছে। আপনি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস হবে, ছাত্ররা আন্দোলন করেছে সেনাবাহিনীকে যেন কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হয়। আপনার ঢাকা শহরে 300 ফিটের রাস্তা তারা করেছেন, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড তারা করেছেন। তাদের প্রতি তাদের একটা নির্দিষ্ট সময়ে কাজ হবে, অনেকগুলো ফ্লাইওভার নির্দিষ্ট সময়ে কাজ হবে, এরকম একটি ভরসা, যেহেতু অন্য অনেক প্রতিষ্ঠানের উপর আস্থা নাই। কিন্তু দুর্নীতির মাত্রা তাদের কম কি বেশি, বা তারা যখন আপনার ডাল ভাত কর্মসূচি করেছিল বিডিআর, কিংবা আপনি যখন তাকে অন্যান্য জিনিস আমদানি করতে দেন, সেইখানে তাদের দুর্নীতির মাত্রা নিয়ে কিন্তু আমরা কখনো নিরপেক্ষ রিপোর্ট করতে পারি। আমরা প্রাইভেট সেক্টর নিয়ে যত কথা বলতে পারি, আমরা তো তার পরীক্ষাই করতে পারি না, তা সেনাবাহিনী আমাদেরকে অডিট করতেই দেয় না। ঠিকই বলছেন। আমার মনে আছে যে বিবিসি বাংলা অনেক বছর আগে এরকম একটি উদ্যোগ নিয়েও পথের মাঝে হয়তো তাদের ধারাবাহিক প্রতিবেদন আমি মনে হয়েছে বন্ধ হয়ে গেছিল, যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবসায়িক কার্যক্রম এবং তার গুড গভর্নেন্সের জায়গাটি কি, এরকম একটি নাজুক জায়গায় বিবিসি বাংলা চেষ্টা করেছিল। আপনি যদি পাকিস্তান বা ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর দিকে তাকান, আমাদের বোধহয় ওই দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গে আসার আগে আসাদ ভাইয়ের কাছ থেকে এই প্রসঙ্গে একটু শুনবো, যেহেতু আসাদ ভাই একটু এটা বলতে চাচ্ছেন। আমাদের একজন দর্শক, ওনার নাম মোহাম্মদ শিবলু 6010, উনি বলছেন, খালেদ ভাই এবার ইলেকশনের আগে বেক্সিমকো থেকে কত খেলেন? আমরা আসাদ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি মতামত দিতে চেয়েছিলেন যে মিলিটারি যদি। তো আমি কিছুদিন আগে এটা নিয়ে আমি একটা টক শোতে প্রোগ্রাম করে মাসুদ কামালের সঙ্গে, কেমন, তো সেই পুরো মানে এপিসোডটাই ছিল এই সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর ইয়ে নিয়ে। আপনি একটা জিনিস চিন্তা করেন, তাদের টোটাল সংখ্যা হলো, মানে টোটাল সংখ্যা আবার 2 লক্ষের কিছু উপরে। হ্যাঁ, তো এদের প্লাস সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হলো 15 লক্ষ। তার মানে 17 লক্ষ বা 18 কোটি দেশের মানুষের মানে মধ্যে তারা হলো 18 লাখ, মানে 20 লক্ষ না। তো তাদের জন্য আপনি বাজেটে যে পরিমাণ টাকা খরচা করতেছেন, মানে হাউ ডু ইউ জাস্টিফাই? এন্ড এটা তাদের কাজটা কি এই দেশে? আমি তো
যদি দেশের প্রতিরক্ষা যদি ব্যাপারটা হয় মূল কাজ তাদের, সেই কাজে তো তাদের আমরা দেখি নাই এ পর্যন্ত। মানে বাংলাদেশ তো কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই এখনো পর্যন্ত, তাই না? কিন্তু তারা দেখেন এক একটা, যদি কর্নেল পর্যন্ত যান, আপনি কর্নেল পর্যন্ত পৌঁছালে আপনি 2টা করে গাড়ি পাবেন, তারপরে বিশাল বাসা, তারপরে তারা যদি ঢাকার বাইরে পোস্টিং হয়, ঢাকাতে একটা বাসা তাদের রাখতে হবে, তাদের বউ ছেলে মেয়েরা ওখানে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আবার বাইরে একটা ওইরকম বড় বাড়ি দিতে হবে তাদের। তো আপনি, মানে আমি এক কর্নেল সাহেব আমাকে ফোন করে ওই দিন বলতেছিল যে আপনি আমাদের উপর এত খেপছেন কেন? তা আমি বললাম যে আমি যে কথাগুলো বলছি এটা কি মিথ্যা কথা? আমার মানে মনে is it a lie? আমার মনে হয় যে আসাদ ভাই, সারা পৃথিবীতেই সেনাবাহিনীতে যারা যুক্ত হন, তারা যুদ্ধ করুক আর না করুক, তারা স্পেশাল প্রিভিলেজ পান। বাংলাদেশের কর্নেলরা 2টো গাড়ি পান কিনা সেটা আমি জানি না, যদি না আমি তারা জানি স্পেশাল এটা, পোস্টে, হ্যাঁ। যদি না তারা কোনো স্পেশাল পদবিতে থাকেন, মানে স্টেশন স্টাফ অফিসার টাইপের কোনো একটা পদে যদি তারা না থাকেন, মানে শুধু কর্নেল হওয়ার জন্য তারা 2টো গাড়ি হয়তো পান না। না না, আমি কথাটা শেষ করি নাই। জি জি। যেমন আপনি যেটা বললেন যে সারা পৃথিবীতে তারা একটা প্রিভিলেজ পেয়ে থাকে, জিনিসটা মনে, এটা শুধুমাত্র সাবকন্টিনেন্ট বা আমাদের মতো যে সমস্ত কলোনিয়াল যে সমস্ত, যেমন ইন্দোনেশিয়ার কথা বললেন, তারপরে পাকিস্তান, ইন্ডিয়াতেও দেখবেন ওরা ইয়েতে, মানে, কিন্তু এই যে আপনার প্রত্যেকটা, ওরা মানে চাকরিতে ঢোকার পরে তাদেরকে ডিওএইচএস দিতে হবে একটা করে। মানে কল্পনা করে দেখেন যে